১৩ শতকের শেষভাগে ওঘুজ তুর্কি গোত্রনেতা ওসমান গাজীর হাত ধরে আনাতোলিয়ার উত্তর পশ্চিমাংশে যাত্রা শুরু করে অটোম্যান সাম্রাজ্য। ইতিহাস বিখ্যাত এ সাম্রাজ্য পৃথিবীর বুকে টিকেছিল প্রায় ৬ শতাব্দী ধরে। ১৪ শতকের মাঝামাঝি সময়ে তারা ইউরোপের দিকে অগ্রসর হয় এবং বলকান অঞ্চল জয়ের মাধ্যমে একটি আন্তঃমহাদেশীয় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে। ১৫ শতকের মাঝামাঝি সময়ে কনস্ট্যান্টিনোপল জয়ের মাধ্যমে বাইজেন্টাইন সাম্রাজ্যের পতন ঘটান অটোম্যান সুলতান দ্বিতীয় মেহমেদ। অটোম্যান সাম্রাজ্য তার ক্ষমতার সোনালী সময়টি পার করেছে অবশ্য ষোড়শ শতকের সময়কালটিতে। তখন তাদের নেতা হিসেবে সিংহাসনে আসীন ছিলেন সুলতান প্রথম সুলাইমান। তখন এটি একটি বহুজাতিক বহুভাষিক সাম্রাজ্যে পরিণত হয়েছিল। দক্ষিণ পূর্ব ইউরোপের অধিকাংশ, মধ্য ইউরোপের কিছু অঞ্চল, পশ্চিম এশিয়া, ককেসাস অঞ্চল, উত্তর আফ্রিকা এবং হর্ন অফ আফ্রিকা বলে পরিচিত উত্তর পূর্ব আফ্রিকার উপদ্বীপের উপর ছিল তাদের পূর্ণ নিয়ন্ত্রণ। ১৮ শতকের মাঝামাঝি সময়ে এসে অবশ্য দৃশ্যপট পাল্টাতে শুরু করে। প্রায় ৪৫০ বছর বয়সী এ সাম্রাজ্যটিও যেন তখন বয়সের ভারে নুজ হওয়া শুরু করেছিল। ইউরোপীয় প্রতিপক্ষ রাশিয়ান সাম্রাজ্য ও হ্যাবসবার্গ সাম্রাজ্যের তুলনায় তাদের সামরিক শক্তি ততদিনে হ্রাস পাওয়া শুরু করেছিল। এরই ফলস্বরূপ ১৮ শতকের শেষ এবং ১৯ শতকের শুরুর দিকে বেশ কিছু যুদ্ধে পরাজয় মেনে নিতে হয় তাদের। পরবর্তীতে প্রথম বিশ্বযুদ্ধের সময় নিজেদের হারানো গৌরব ফিরে পাওয়ার আশায় জার্মানির সাথে বন্ধুত্বের হাত মেলায় তারা। অবশ্য ততদিনে অটোম্যান সাম্রাজ্যের ঘরের ভেতরেও আগুন লেগে গিয়েছিল। বিশেষ করে অটোম্যানদের হাত থেকে মুক্তির উদ্দেশ্যে শুরু হওয়া আরব বিদ্রোহ বেশ ভালোই ঝামেলা তৈরি করেছিল সাম্রাজ্যটির অগ্রযাত্রার পথে। আর্মেনিয়ান, অ্যাসাইরিয়ান ও গ্রিকদের উপর চালানো গণহত্যার কথা এক্ষেত্রে অবশ্যই উল্লেখ করতে হবে। প্রথম বিশ্বযুদ্ধে পরাজয় অটোম্যান সাম্রাজ্যের সূর্য অস্তমিত হবার পথে চূড়ান্ত ভূমিকাটি পালন করল। এরপর তাদের অধীনে থাকা বিভিন্ন অঞ্চলই হাতছাড়া হয়ে যেতে থাকে। প্রায় ৬২০ বছরের বৃদ্ধ অটোম্যান সাম্রাজ্যের জন্য শেষ পর্যন্ত কবর খুঁড়েছিল তুর্কিদের স্বাধীনতা যুদ্ধ। এই যুদ্ধে তুর্কিদের বিজয়ী বিশ্বে অটোম্যান সুলতানি শাসন ব্যবস্থার বিলুপ্তি ঘটিয়ে দেয়, পতন ঘটায় ইসলামিক খেলাফতের। সেই হিসেবে অটোম্যান রাজবংশের দ্বিতীয় আব্দুল মজিদকেই বলা যায় এখন পর্যন্ত মুসলিম বিশ্বের সর্বশেষ খালিফা। দীর্ঘ এ সময়কালে নানা ঘাত প্রতিঘাত, উত্থান পতন, জয় পরাজয়ের মাঝে দিয়ে গিয়েছে সাম্রাজ্যটি। ৬ শতাব্দী জুড়ে বিস্তৃত এই শাসনামলে মোট ৩৬ জন সুলতান বসেছিলেন অটোম্যানদের নেতার আসনে। অভ্যুদয়, অরাজকতা, বিস্তৃতি, রূপান্তর, নিশ্চলাবস্থা ও পুনর্গঠন, আধুনিকীকরণ ও অবসান এ ৭ ভাগে ভাগ করা যায় ৩৬ সুলতানের শাসনামলকে। অটোম্যান সাম্রাজ্যের অভ্যুদয়। অটোম্যান সাম্রাজ্যের অভ্যুদয়ের সময়কে মোটামুটি ১২৯৯ সালে এর প্রতিষ্ঠা লাভ থেকে শুরু করে ১৪৫৩ সালে বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী কনস্ট্যান্টিনোপল জয় পর্যন্ত বিস্তৃত বলে ধরে নেওয়া যায়। এই সময় পর্যায়ক্রমে বিভিন্ন সুলতানের শাসনামলে বিকশিত হতে থাকে অটোম্যান সাম্রাজ্য। শুরুতে পার্শ্ববর্তী অন্যান্য রাজ্যের মতো অটোম্যান সাম্রাজ্য নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে মূলত স্থানীয় নানা সেনাপতি ও সামন্ত রাজ্যের শাসনের উপর নির্ভরশীল ছিল। ধীরে ধীরে সময় যেতে থাকে, পরিবর্তিত হতে থাকে অটোম্যান সাম্রাজ্যেরও অবস্থাও। সামরিক অর্থনৈতিক উন্নতি তাদের রাজ্য বিস্তারের পক্ষে আরও সহায়ক ভূমিকা পালন করতে থাকে। এই সময়ে অটোম্যানদের সফলতার পেছনে একক কোনো কারণকে মূল নিয়ামক হিসেবে দাঁড় করাতে নারাজ ঐতিহাসিকেরা, বরং তাদের মতে পরিবর্তিত নানা পরিবেশের সাথে দ্রুত নিজেদের খাপ খাইয়ে নিতে পারাই ছিল নবগঠিত রাজ্যের সফলতার মূল কারণ। ১৫ শতকের মাঝামাঝি সময়ে গিয়ে তৎকালীন অটোম্যান সুলতান যেন প্রকৃত সুলতানির স্বাদ পেলেন। এতদিন ধরে ধীরে ধীরে গড়ে ওঠা সাম্রাজ্যের সুলতানের হাতে তখন কেন্দ্রের শাসন প্রতিষ্ঠা করার মতো যথেষ্ট ক্ষমতা ও কর্তৃত্ব এসেছিল, আর এর সুফল ভোগ করা প্রথম সুলতান হওয়ার সৌভাগ্য লাভ করেছিলেন সুলতান দ্বিতীয় মেহমেদ। অটোম্যান সাম্রাজ্যের অভ্যুদয়কালীন সুলতানদের মাঝে একে একে সিংহাসনে এসেছেন ওসমান গাজী, ওরহান গাজী, প্রথম মুরাদ ও প্রথম বায়েজিদ। আজকের মূলত ওসমান গাজীকে ঘিরেই সাজানো হয়েছে আমাদের আজকের এই ভিডিও। অটোম্যান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন ওসমান গাজী। ১২৯৯ সালে তার হাত ধরে যাত্রা শুরু করা অটোম্যান সাম্রাজ্যের সূর্য ১৯২২ সালে সুলতানি শাসনের বিলোপ সাধনের মধ্য দিয়ে অস্ত যায়। কারো কারো মতে ১৯২৩ সালে রিপাবলিক অফ টার্কির অভ্যুদয়ের মাঝ দিয়ে, আবার কারো মতে ১৯২৪ সালে খেলাফতের পতনের মাঝ দিয়ে পতন ঘটে ওসমান গাজীর প্রতিষ্ঠিত অটোম্যান সাম্রাজ্যের। দুঃখজনক ব্যাপার হল ওসমান গাজীর শাসনামল সম্পর্কে খুব কমই জানা গিয়েছে। তার মৃত্যুর প্রায় ১০০ বছর পরে ঐতিহাসিকেরা তার জীবনী রচনায় হাত দিয়েছিলেন। তাই ওসমান গাজীর জীবন সম্পর্কে প্রচলিত কথাগুলোর কোনটা বাস্তব আর কোনটা কাল্পনিক সেগুলোর মাঝে পার্থক্য করা ঐতিহাসিকদের জন্য বেশ কঠিনই বটে। ওসমান গাজী কবে জন্মগ্রহণ করেছিলেন সে বিষয়েও রয়েছে বিতর্ক। ১২৫৪, ১২৫৫ কিংবা ১২৫৯ এ ৩ বছরের যে কোনো একটিতেই জন্মগ্রহণ করেছিলেন তিনি। তার জন্মের সময়ের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটু কথা না বললেই নয়। মোটামুটি ৩৩০ খ্রিস্টাব্দে যাত্রা শুরু করা বাইজেন্টাইন সাম্রাজ্য ততদিনে ৯০০ বছর ছাড়িয়ে গিয়েছিল।
তখন কনস্ট্যান্টিনোপল ছিল এর রাজধানী। স্বাভাবিকভাবেই অতীতের জৌলুস অনেকটাই হারিয়ে ফেলেছিল সাম্রাজ্যটি। 1204 খ্রিস্টাব্দে চতুর্থ ক্রুসেডের সময় ল্যাটিন নাইটদের হাতে কনস্ট্যান্টিনোপলের পতন যেন বাইজেন্টাইনদের দুর্বলতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এই বাইজেন্টাইন সাম্রাজ্যের পূর্ব পাশে ছিল সেলজুক সাম্রাজ্য। পূর্ব এশিয়া মাইনর, সিরিয়া, মেসোপটেমিয়া, আর্মেনিয়া, পারস্যের কিছু অংশ এবং পশ্চিম তুর্কিস্তান ছিল এ সেলজুক সাম্রাজ্যের অন্তর্গত। তবে মঙ্গল অধিপতি চেঙ্গিস খানের আক্রমণে এ সেলজুকদের অবস্থাও হয়ে পড়েছিল বেশ নাজুক। শেষ পর্যন্ত কোজাদাগের যুদ্ধে মঙ্গলদের কাছে চূড়ান্ত পরাজয়ে সেলজুকরা তাদের বর্ষতা মেনে নিতে বাধ্য হয়। তবে সেলজুকদের শাসন ব্যবস্থায় হস্তক্ষেপ করার আগ্রহ ছিল না মঙ্গলদের, তাই শুধুমাত্র তাদের কাছ থেকে বার্ষিক তর নিয়েই সন্তুষ্ট থাকত তারা। একদিকে বাইজেন্টাইন সাম্রাজ্যের দুর্বলতা, অন্যদিকে সেলজুকদের পরাজয় বরণ এবং সবশেষে মঙ্গলদেরও কোনো আরোপিত শাসন ব্যবস্থা না থাকায় এশিয়া মাইনরে কেমন যেন একটা থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। এ সেলজুক ও বাইজেন্টাইনদের সীমান্তবর্তী এক এলাকায় অনেক জাতি, ধর্ম, বর্ণের লোকের বাস ছিল। এখানে যেমন শহরে সভ্য লোকেরা থাকত, তেমনি সন্ধান মিলত যাযাবরদেরও। রাজনৈতিক অস্থিরতা ও মঙ্গলদের আক্রমণে পূর্বাঞ্চল থেকে সেখানে আসা লোকদের অনেকেই ছিল তুর্কমান বংশীয়। কেন্দ্রের নিয়ন্ত্রণ সেখানে ছিল না বললেই চলে। পুরো এলাকাটি নানা ছোট ছোট ভাগে ভাগ করে এক এক অংশ এক এক নেতা নিয়ন্ত্রণ করত। এমনই এক নেতার নাম ছিল এরতুগ্রুল। তিনিই ছিলেন ভবিষ্যৎ অটোম্যান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ওসমান গাজীর বাবা। একদিন এরতুগ্রুল তার ছোট দলটি নিয়ে এশিয়া মাইনরের পশ্চিম দিক বরাবর যেতে যেতে একদল লোককে যুদ্ধরত অবস্থায় দেখতে পান। সেখানে একটি দলে সৈন্য সংখ্যা ছিল তুলনামূলক কম। এরতুগ্রুল আগপিছ না ভেবে সেই ছোট দলের সাথে ভিড়ে গেলেন নিজের দলটি নিয়ে। শেষ পর্যন্ত যুদ্ধে সেই ছোট দলটি জয়ী হয়ে গেল। এবার আসলো পরিচয়ের পালা। এরতুগ্রুল জানতে পারলেন যে ছোট দলটি আসলে ছিল সেলজুক সুলতান আলাউদ্দিনের, আর পরাজিত পক্ষটি ছিল মঙ্গল আক্রমণকারীদের। এরতুগ্রুলের এমন কাজে আলাউদ্দিন খুবই খুশি হলেন, তাই তাকে বাইজেন্টাইন সীমান্তবর্তী সগুত এলাকার শাসককর্তা নিযুক্ত করে গেলেন তিনি। বাইজেন্টাইনদের হাত থেকে সীমান্তে সেলজুক সাম্রাজ্যকে রক্ষা করাই ছিল এরতুগ্রুলের মূল দায়িত্ব। জীবনের শেষ দিন পর্যন্ত এ দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে যান তিনি। 1288 সালে মৃত্যুবরণ করেন এরতুগ্রুল। তার মৃত্যুর পর গোষ্ঠীর দায়িত্ব এসে বর্তায় ওসমান গাজীর হাতে। শাসক জীবন নিয়ে কিছু বলার আগে তার সম্পর্কে সবচেয়ে প্রচলিত যে কাহিনীটি আছে, যার সত্যতা বা মিথ্যা নির্ণয় সম্ভব হয়নি আজও, সে সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। তরুণ বয়স থেকেই সবার কাছে ধর্মভীরু হিসেবে পরিচিত ছিলেন ওসমান। একসময় তিনি শেখ এদেবালি নামেক এক ধর্মগুরুর ব্যক্তিত্ব ও জ্ঞানের গভীরতায় মুগ্ধ হয়ে নিয়মিত তার সাথে দেখা করতে যেতেন। এস্কিশিহের শহরের এক গ্রাম ইতবারনুতে এদেবালির সাথে দেখা করতে যেতেন ওসমান। একদিন এদেবালির সাথে দেখা করতে গিয়ে তার মেয়ে মাল হাতুনের সাথে ঘটনাক্রমে দেখা হয়ে যায় তার। মাল হাতুনের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকে ভালোবেসে ফেলেন ওসমান। ফলে এদেবালির বাড়িতে তার আসা যাওয়ার মাত্রা বেড়ে যায়। একসময় তিনি এদেবালিকে তার মনের কথা খুলে বলেন, কিন্তু ওসমানের সাথে তার সামাজিক মর্যাদা কাছাকাছি না হওয়ায় এদেবালি এ বিয়েতে রাজি হননি। এমন প্রত্যাখ্যান সহজে মেনে নিতে পারেননি তরুণ ওসমান গাজী, তাই প্রায় বন্ধুদের কাছে নিজের হতাশা ব্যক্ত করতেন তিনি। সমস্যা হলো তার কাছে মাল হাতুনের রূপের বর্ণনা শুনতে শুনতে তার বন্ধুদের মাঝেও মেয়েটির প্রতি আকর্ষণ জন্মাতে শুরু করে। এদেরই একজন ছিলেন এস্কিশিহিরের এক তরুণ নেতা। তিনিও এদেবালির কাছে মাল হাতুনকে বিয়ের প্রস্তাব দেন, কিন্তু তার ভাগ্যেও ওসমানের মতো প্রত্যাখ্যান জুটল। কিন্তু একজন নেতাকে এভাবে ফিরিয়ে দিয়ে এদেবালি কিছুটা ভয় পেয়ে গেলেন, তাই নিজের বাসা পাল্টানোর সিদ্ধান্ত নিলেন তিনি। ওদিকে এস্কিশিহিরের সেই নেতার মনে আস্তে আস্তে ওসমান সম্পর্কে বিরূপ মনোভাব জন্মাতে শুরু করে। একসময় তিনি তাকে প্রতিপক্ষ হিসেবেই দেখা শুরু করে দেন। একদিন ওসমান তার ভাই গোকাল্পকে নিয়ে পার্শ্ববর্তী ইনানির জমিদারের দুর্গে ঘুরতে গিয়েছিলেন। তখনই সেই নেতা তার আরেক বন্ধু মাইকেলকে নিয়ে সেই দুর্গ ঘেরাও করে বসেন এবং জমিদারকে বলেন ওসমানকে তার হাতে তুলে দিতে। কিন্তু অতিথির এমন অমর্যাদা করতে রাজি হচ্ছিলেন না সেই জমিদার। শেষ পর্যন্ত ওসমান ও তার ভাইয়ের বাহিনীর আকস্মিক আক্রমণে তাদের সেই প্রতিরোধ ভেঙে যায়। তরুণ নেতা কোনোমতে যান নিয়ে পালাতে সক্ষম হলেও ধরা পড়ে যান মাইকেল। পরবর্তীতে অবশ্য এ মাইকেলের সাথেই ওসমানের চমৎকার বন্ধুত্ব হয়েছিল। এভাবে যুদ্ধ জয়ের ফলে ওসমান একজন বন্ধু পেলেন ঠিকই, কিন্তু মনের মানুষটি তখনও ছিল তার ধরাছোঁয়ার বাইরে। এভাবেই কেটে যায় 2টি বছর। দুশ্চিন্তায় ওসমানের স্বাস্থ্যেরও অবনতি ঘটে। এত কিছুর পরেও এদেবালির সাথে ওসমানের যোগাযোগ ঠিকই ছিল। এক রাতের কথা, এদেবালির বাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন ওসমান। মাল হাতুনকে নিয়ে 7-5 ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়েন ওসমান। ঘুমের মাঝেই তিনি এমন এক স্বপ্ন দেখেন যা ইতিহাসে বেশ বিখ্যাত হয়ে আছে। ওসমান ও এদেবালি এক জায়গায় বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ করেই এদেবালির বুকের ভেতর থেকে একটি পূর্ণ চাঁদ বের হয়ে তা আবার ধীরে ধীরে ওসমানের বুকের ভেতরে হারিয়ে যায়। এরপরই বেশ চমৎকার একটি গাছ ধীরে ধীরে বড় হতে শুরু করে। তার যেন আর থামার নাম নেই, বড় হচ্ছে তো বড় হচ্ছে। এভাবে গাছটির শাখা প্রশাখা ছায়া পৃথিবীর দিগন্তের প্রায় 3 ভাগকে ঢেকে ফেলার আগ পর্যন্ত বড় হতে থাকে। এই গাছের নিচে ছিল 4টি পর্বত, ককেসাস, অ্যাটলাস, টোরাস ও হিমাস। দেখে মনে হচ্ছিল যে এ পাহাড়গুলোর ওপর ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে সেই সুবিশাল গাছ। গাছটির গোড়া থেকে বেরিয়ে এসেছিল টাইগ্রিস, ইউফ্রেটিস, দানিবু ও নীলনদ। বড় ছোট পালতোলা অনেক জাহাজই ঘুরে বেড়াচ্ছিল সেসব জায়গায়। মাঠগুলো ভরে গিয়েছিল খাদ্যশস্যে। পাহাড়গুলোর আশেপাশেও ছিল বিস্তীর্ণ বনভূমি। পাহাড়গুলোর মধ্যবর্তী এলাকা জুড়ে ছিল জাঁকজমকপূর্ণ শহরের উপস্থিতি। অগণিত গম্বুজ, পিরামিড
ওবেলিস্ক, মসজিদের মিনার ও সুউচ্চ টাওয়ার জানান দিচ্ছিল সেই শহরের আভিজাত্যের মাত্রা। তাদের শীর্ষভাগে শোভা পাচ্ছিল একটি অর্ধচন্দ্র। দূর থেকে ভেসে আসছিল মুয়াজ্জিনের আজানের সুমধুর ধ্বনি। হাজার হাজার নাইটিঙ্গেলের মন মাতানো ডাকের সাথে মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল সেই আজানের সুর। মিষ্টি কণ্ঠের অসংখ্য পাখির সমাবেশ ঘটেছিল সেখানে। তাদের কিচিরমিচির ডাক যেন মাতাল করে ছাড়ছিল গাছটিকেও। গাছটির প্রতিটি পাতাই তুর্কিদের পুরনো আমলের খঞ্জরের মতো দেখতে ছিল। হঠাৎ করে এই বাতাসের বেগ যেন বেড়ে গেল, আর তার সাথে পাতাগুলোর তীক্ষ্ণ দিকগুলো বিশ্বের নানা শহরের দিকে মুখ করে ঘুরে গেল। তবে সেগুলো বিশেষভাবে কনস্টান্টিনোপলের দিকে মুখ করে ঘুরেছিল। দুটো সাগর ও দুটো মহাসাগরের মিলনস্থলে অবস্থিত সেই শহরটিকে দুটো স্যাফায়ার ও দুটো এমারাল্ডের মাঝে বসানো একটি ডায়মন্ডের মতো লাগছিল। এর ফলে বিশ্বের সবচেয়ে মূল্যবান পাথরই যেন হয়ে উঠেছিল সেটি। ওসমান গাজী যখন সেই দৃষ্টিনন্দন পাথর বসানো আংটি নিজের আঙুলে ঢোকাতে যাচ্ছিলেন, তখনই তার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে ওসমান এদেবালিকে তার স্বপ্নের কথা জানালেন। এদেবালি বুঝলেন যে এটি কোনো সাধারণ স্বপ্ন নয়, বরং এর মাঝে লুকিয়ে আছে ওসমান ও তার মেয়ে মাল হাতুনের এক হওয়া থেকে শুরু করে ওসমানের ভবিষ্যতে অনেক ক্ষমতা ও প্রতিপত্তির মালিক হওয়ার ইঙ্গিত। এরপর তাই আর আপত্তি করলেন না এদেবালি। নিজের পছন্দের শিষ্য দরবেশ তরুদকে ডেকে এনে ওসমান আর মাল হাতুনের বিয়ে পড়ানোর ব্যবস্থা করেন এদেবালি। এবার আসা যাক আসল কথায়। এতক্ষণ ধরে ওসমানের এত বড় স্বপ্নের কথা পড়ে অনেকেরই অবিশ্বাসে ভ্রু কুঁচকে গেছে নিশ্চিত। এটাই স্বাভাবিক, কারণ ওসমানের বিখ্যাত এই স্বপ্নের কথা কিন্তু লেখা হয়েছিল তার মৃত্যুর প্রায় 100 বছর পরে। তাই ধারণা করা হয় যে এই স্বপ্ন আসলে কোনো উর্বর মস্তিষ্কের কল্পনা ছাড়া আর কিছুই নয়। অটোমান সাম্রাজ্যের গোড়াপত্তনের ইতিহাসকে আরও মহিমাময় করে তুলতে এবং সেই সাথে ওসমান গাজীর অর্জন ও সাফল্যকে আরও চমৎকারভাবে সবার কাছে তুলে ধরতেই এ কল্পনার আশ্রয় নেওয়া হয়েছিল। অবশ্য অটোম্যান ঐতিহাসিকেরা সবসময়ই তাদের সাম্রাজ্যের গোড়াপত্তনের এই ইতিহাসটিকে অত্যন্ত দক্ষতার সাথে সবার সামনে তুলে ধরতেন। তবে এটা সত্য যে শেখ এদেবালি নামে আসলেই এক ব্যক্তি ছিলেন, যার সাথে ওসমানের খাতিরের সূত্র ধরেই তার মেয়ে মাল হাতুনের সাথে ওসমানের বিয়ে হয়। তবে মাইকেল ও দরবেশ তরুদের অস্তিত্ব নিয়ে সন্দেহ আছে কিছু কিছু ইতিহাসবিদের। 1288 সালে বাবার স্থলাভিষিক্ত হন ওসমান গাজী। তার বাবা নিষ্ঠার সাথে নিজের দায়িত্ব পালন করে গেলেও কখনও আশেপাশের এলাকাগুলো জয়ের দিকে নজর দেননি। অন্যদিকে গোত্রপ্রধানের দায়িত্ব নিয়েই ওসমান দেখতে পেলেন যে আশেপাশের অন্যান্য গোত্রপ্রধানরা তাদের এলাকা বিস্তারে সচেষ্ট হয়ে উঠেছেন। এসব দেখে তিনি নিজেও তার এলাকার পরিধি বাড়ানোর প্রস্তুতি নিতে থাকলেন। 1299 সালে ওসমান যখন মঙ্গল সাম্রাজ্যে বার্ষিক কর পাঠালেন না, তখনই আসলে প্রতীকী অর্থে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। 1300 সাল থেকেই একে বিভিন্ন অঞ্চল জয় করতে শুরু করে ওসমান গাজীর নেতৃত্বাধীন বাহিনী। সাকারায়া নদীর পশ্চিমাঞ্চল, এস্কিসেহিরের দক্ষিণ ভাগ, অলিম্পাস পর্বত ও মারমারা সাগরের উত্তর পশ্চিমাঞ্চল তার সাম্রাজ্যভুক্ত হয়। এস্কিসেহির, বিলেজিক, ইনোনু থেকে শুরু করে ইয়েনি শেহিরের বিভিন্ন গুরুত্বপূর্ণ দুর্গ ও নগর নিজেদের দখলে নিয়ে নেয় ওসমান বাহিনী। নবগঠিত অটোম্যান রাজ্যের রাজধানী হিসেবে বেছে নেওয়া হয় ইয়েনি শেহিরকে। বার্সা, নিকায়া কিংবা নিকোমেডিয়ার মতো গুরুত্বপূর্ণ ও সুরক্ষিত নগরগুলো দখল করার মতো শক্তি অবশ্য তখনও অর্জন করতে পারেনি তার বাহিনী। অলিম্পাস পর্বতের পাদদেশে অবস্থিত বার্সা ছিল বেশ সুরক্ষিত এক নগরী। এর চারদিক ছিল উঁচু দেয়াল দিয়ে ঘেরা। সেই সাথে বিভিন্ন দুর্গ ও প্রতিরক্ষা টাওয়ার প্রতিনিয়ত এর নিরাপত্তা নিশ্চিত করে চলেছিল। 1308 সালে মারমারা সমুদ্রে পৌঁছে বার্সার পার্শ্ববর্তী স্থলভূমি দখলে নিয়ে তাদেরকে স্থলপথে বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন করে দেয় ওসমান গাজীর বাহিনী। অবশ্য তখনও মুদানিয়া বন্দর দিয়ে বার্সার অধিবাসীরা দরকারি রসদানা নেয়া ও অন্যান্য যোগাযোগের কাজ চালাত। সরাসরি আক্রমণ চালিয়ে নগরটি দখল করার সুযোগ না থাকায় ওসমান তার বাহিনীকে এর চারদিকে অবরোধ অব্যাহত রাখতে বলেন। 1321 সালে শেষ পর্যন্ত ওসমানের বাহিনী মুদানিয়া বন্দরের দখল নিতে সক্ষম হলে বার্সা বাইরের জগৎ থেকে একেবারেই বিচ্ছিন্ন হয়ে যায়। অবশ্য বার্সার অধিবাসীরাও এত সহজে হার মানতে রাজি ছিল না, তাই এরপরেও আরও 5 বছর পর্যন্ত তারা মাথা নত করেনি ওসমান গাজীর বাহিনীর কাছে। শেষ পর্যন্ত 1326 সালের 6 এপ্রিল তারা পরাজয় মেনে নিতে বাধ্য হয়। বার্সা জয় ছিল অটোমান সাম্রাজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ঘটনা। এতদিন ধরে নানা যুদ্ধে ওসমান গাজী জয় পেলেও সেগুলো ছিল বিভিন্ন বর্বর জাতির বিরুদ্ধে জয়। অন্যদিকে বার্সা ছিল তৎকালীন এক গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। এ জয়ের ফলে মধ্যপ্রাচ্য ও পূর্ব ইউরোপের রাজনৈতিক অর্থনৈতিক মানচিত্রের এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠল অটোম্যানরা। ততদিনে অবশ্য বয়সের ভারে নুয়ে পড়েছিলেন ওসমান গাজী। 1254 খ্রিস্টাব্দকে তার জন্মসাল ধরে নিলে তখন তার বয়স ছিল 72 বছর। বয়সজনিত নানা অসুস্থতার জন্য তখন বড় ছেলে ওরহান গাজীর হাতেই নিজ বাহিনীর দায়িত্ব অর্পণ করেছিলেন তিনি। অবশ্য সৌভাগ্যই বলতে হবে তার, কারণ মৃত্যুর আগে বার্সা দখল হওয়ার সুখবরটি ঠিকই জেনে যেতে পেরেছিলেন তিনি। কথিত আছে যে মৃত্যুর আগে তিনি ওরহানকে উপদেশ দিয়ে গিয়েছিলেন রাজ্য পরিচালনার ব্যাপারে।
বাবা, আমি মারা যাচ্ছি। আমি কোনো দুঃখ ছাড়াই মারা যাব, কারণ তোমার মতো একজনকে আমি উত্তরসূরি হিসেবে রেখে যাচ্ছি। ন্যায়পরায়ণ হয়েও, সদ্গুণকে ভালোবেসো আর দয়াশীল হয়েও। তোমার অধীনস্থ সবাইকেই সমান নিরাপত্তা দিও, আর নবীজির প্রচারিত আইনকে আরও প্রসারিত করো। দুনিয়াতে এগুলোই একজন রাজপুত্রের দায়িত্ব, এবং এগুলোই তাদের জীবনে জান্নাতের আশীর্বাদ বয়ে আনে। সদ্যগঠিত বার্সা নগরীতে তাকে কবর দিতে বলেছিলেন ওসমান। সেই সাথে একে অটোমান সাম্রাজ্যের রাজধানী বানানোর নির্দেশও দিয়ে যান তিনি। কিছুকাল পরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ওসমান গাজী। শেষ ইচ্ছানুযায়ী তাকে বার্সাতেই কবর দেয়া হয়। মৃত্যুকালে বাইজেন্টাইন ও মঙ্গল এ উভয় পক্ষের নিয়ন্ত্রণমুক্ত এক স্বাধীন রাজ্য রেখে যেতে সক্ষম হয়েছিলেন ওসমান গাজী। বাইজেন্টাইনদের দুর্বলতা অনুধাবন করতে পেরে তিনি তাদের ওপর বিভিন্ন সময়েই আক্রমণ চালিয়েছিলেন। তার যুদ্ধজয়ের অন্যতম কারণ ছিল যে তিনি বিভিন্ন গোত্রপতিদেরকে তার যুদ্ধের আদর্শে উদ্বুদ্ধ করে এক পতাকাতলে নিয়ে আসতে সক্ষম হয়েছিলেন। অধিকাংশ ইতিহাসবিদও এ ব্যাপারে একমত পোষণ করে থাকেন। ব্যক্তি ও শাসক হিসাবে সকলের কাছেই বেশ শ্রদ্ধা ও শ্রদ্ধের পাত্র ছিলেন ওসমান গাজী। জনগণের সাথে ন্যায়সঙ্গত আচরণ ও সবাইকে সমান দৃষ্টিতে দেখার ব্যাপারেও সুনাম ছিল তার। ধর্মবর্ণ নির্বিশেষে সকলেই তার কাছে সমমর্যাদা পেত। তারপরেও ওসমান গাজী সম্পর্কে একটি কাহিনী প্রচলিত আছে, যার সত্যতা অবশ্য প্রশ্নবিদ্ধ। একবার নাকি তিনি একটি গুরুত্বপূর্ণ গ্রিক দুর্গে আক্রমণ চালাতে চেয়েছিলেন, কিন্তু তার চাচা দুন্দার এসব চিন্তাভাবনাকে বেশ বিপজ্জনক মনে করে তাকে এসব থেকে দূরে থাকার উপদেশ দিয়েছিলেন। চাচার এমন উপদেশকে নিজের সিংহাসন ও মর্যাদার প্রতি এক প্রকার হুমকি হিসাবেই দেখেছিলেন তিনি। তাই চুপচাপ ধনুকটা তুলে নিয়ে একটি তীর ছুঁড়ে চাচার জীবন সাঙ্গ করে দিয়েছিলেন ওসমান গাজী। অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ওসমান গাজীর জীবনী এখানেই শেষ করছি। পরবর্তী লেখায় থাকবে দ্বিতীয় সম্রাট ওরহান গাজীকে নিয়ে বিস্তারিত কথাবার্তা। ততদিন পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ঐতিহাসিক বীর যোদ্ধাদের নিয়ে আমাদের এই চ্যানেল থেকে নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।